আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা ১৯ শতকের একটা অসাধারণ ঐতিহাসিক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজসিংহ। হ্যাঁ, আর এই বইটা শুধু একটা গল্প নয়, মানে এটা মুঘল রাজপুত সম্পর্ক, কূটনীতি আর ব্যক্তিগত প্রতিশোধের এক দারুণ দলিল। আমাদের আজকের আলোচনাটা হবে এই ক্লাসিক উপন্যাসের কিছু চরিত্র আর তাদের কৌশল নিয়ে। কিভাবে ব্যক্তিগত সাহস একটা গোটা সাম্রাজ্যকে নাড়িয়ে দিতে পারে সেটাই আমরা দেখব। আর গল্পের শুরুটাই তো একেবারে বিস্ফোরক। মেবারের রানা রাজসিংহ মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে একটা চিঠি পাঠাচ্ছেন। কোনো সাধারণ চিঠি নয়, তাই না? না না, বিলকুল না। এটা তীব্র অপমানজনক একটা চিঠি। এখন প্রশ্ন হলো যে সম্রাটের দূত হত্যার দুর্নাম আছে, তার কাছে এই চিঠিটা নিয়ে যাবে কে? এটা তো জেনে শুনে মৃত্যুর মুখে ঝাঁপ দেওয়া। ঠিক তাই। এটা একটা আত্মঘাতী মেশিন। কিন্তু এই মেশিনের জন্যই এগিয়ে এলেন মানিকলাল সিংহ। হ্যাঁ, তিনি নিজেই এই কাজের জন্য প্রস্তুত হলেন। কিন্তু আমার প্রশ্ন হল, এমন একটা বিপজ্জনক কাজের জন্য প্রস্তুতিটা ঠিক কেমন হতে পারে? তরোয়াল বা বর্ম তো এখানে কোনো কাজেই আসবে না। হুম, এখানেই তো ব্যাপারটা আকর্ষণীয়। মানিকলালের প্রস্তুতিটা ছিল পুরোটাই মানসিক আর কৌশলগত। তিনি গুপ্তচরের মতো ভাবছিলেন, দূতের মতো নয়। কি রকম? তার একটা খুব অদ্ভুত প্রস্তুতি ছিল, মানে শুনলে অবাক হতে হয়। তার একটা আঙুল কাটা ছিল, সেই জায়গায় তিনি হাতির দাঁত দিয়ে একটা নকল আঙুল বানিয়েছিলেন। নকল আঙুল? হ্যাঁ, আর ওটা চামড়া দিয়ে এমনভাবে মোড়া ছিল যে আসল না নকল বোঝার কোনো উপায়ই ছিল না। একটা নকল আঙুল, এটা এটা কিভাবে তাকে সাহায্য করতে পারে? দেখুন, এটা সপ্তদশ শতাব্দীর গুপ্তচর বৃত্তির একটা দারুণ উদাহরণ। সেই সময় তো আর বায়োমেট্রিক্স বা ফটোগ্রাফি ছিল না। ঠিক, শারীরিক চিহ্নই ছিল পরিচয়ের মূল ভিত্তি। একদম। মানিকলাল জানতেন, যদি তাকে কোথাও শনাক্ত করা হয় তাহলে এই কাটা আঙুলের বর্ণনাটাই সবার আগে দেওয়া হবে। প্রয়োজনে তিনি শুধু নকল আঙুলটা খুলে ফেললেই। নিজেকে অন্য একজন প্রমাণ করতে পারতেন। বাহ, এটা তো একটা দারুণ মনস্তাত্ত্বিক চাল। ঠিক, অর্থাৎ নিজের পরিচয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল তার হাতে। তার মানে তিনি শুধু বর্তমান নয়, ভবিষ্যতের সম্ভাব্য বিপদ মোকাবেলার জন্য প্রস্তুত ছিলেন। আর কি কি ছিল তার প্রস্তুতিতে? তিনি সঙ্গে নিয়েছিলেন একটা প্রশিক্ষিত পায়রা, যা দিয়ে জরুরি সংবাদ পাঠানো যায়, আর উপহার হিসাবে নিয়েছিলেন কিছু শ্বেতখাথরের সস্তা জিনিস। উপহার হিসেবে সস্তা জিনিস? হ্যাঁ, কিন্তু আসল পরিকল্পনাটা ছিল অন্য জায়গায়। দিল্লিতে পৌঁছেই তিনি শহরের এক প্রান্তে ওই পাথরের জিনিসগুলো দিয়ে একটা দোকান খোলেন। একটা দোকান? একজন দূত দোকান খুলছে কেন? এটাই তার প্ল্যান বি আর কি। তিনি জানতেন যে তিনি আর তার স্ত্রী নির্মল কুমারী, যিনি তার সাথে গিয়েছিলেন, তারা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন। আচ্ছা। তো যদি নির্মল কুমারী একা হয়ে যান, তাহলে শহরের যে কোনো জায়গায় ওই পাথরের জিনিসের ওপর একটা গোপন চিহ্ন দেখলেই তিনি বুঝে যাবেন মানিকলালের গোপন আস্তানা কোথায়। অবিশ্বাস্য। একটা সেফ হাউসের মতো ব্যবস্থা। তাহলে এই সব প্রস্তুতি নিয়ে মানিকলাল পৌঁছালেন ঔরঙ্গজেবের দরবারে। সেখানে কি হলো? সম্রাট নিশ্চয়ই উপহার দেখে খুব একটা খুশি হননি, তাই না? হ্যাঁ, খুশি তো হননি, বরং বেশ বিরক্ত হয়েছিলেন। কিন্তু ঔরঙ্গজেব ছিলেন একজন অত্যন্ত ধূর্ত শাসক। তিনি নিজের অনুভূতি সহজে প্রকাশ করতেন না। মুখে বিরক্তি না দেখিয়ে তিনি চিঠিটা পড়তে শুরু করেন। আর চিঠিটা পড়ার সাথে সাথে তার মুখ রাগে লাল হয়ে ওঠে। কিন্তু তিনি নিজেকে সামলে নেন। সবার সামনে শান্ত থাকার ভান করে মানিকলালকে খুব সম্মানের সাথে বিদায় জানান। শান্ত থাকার ভান? এর মানে কি? এর মানে হলো, দরবার শেষ হওয়ার আগেই তিনি মনে মনে মানিকলালের মৃত্যুদণ্ড ঠিক করে ফেলেছিলেন। আচ্ছা। এটা ঔরঙ্গজেবের চরিত্রের একটা দিক। তিনি শত্রুকে ধোঁকা দেওয়ার জন্য বাহ্যিক শান্তভাব বজায় রাখতে পারতেন। দরবার শেষ হতেই জল্লাদকে ডেকে মানিকলালের মুন্ডু কেটে আনার নির্দেশ দেন। তাহলে তো মানিকলালের বাঁচার কোনো উপায়ই ছিল না। মুঘল সৈন্যরা কি তাকে ধরে ফেলেছিল? সাধারণত তাই হয়, কিন্তু মানিকলাল তো সাধারণ দূত ছিলেন না। ঔরঙ্গজেব যখন নির্দেশ দিচ্ছেন, মানিকলাল তখন হাওয়া। পালিয়ে গেছেন? হ্যাঁ, তিনি আগেই বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে, তাই দরবার থেকে বেরিয়েই উধাও। মুঘল সৈন্যরা সারা শহর খুঁজেও তার টিকিটিও পায়নি। কিন্তু তার স্ত্রী? হ্যাঁ, সৈন্যরা ব্যর্থ হয়ে মানিকলালের শিবিরে আক্রমণ করে এবং তার স্ত্রী নির্মল কুমারী সহ বাকিদের বন্দী করে নিয়ে যায়। এখানেই গল্পটা একটা নতুন মোড় নেয়। তাহলে তো সব পরিকল্পনা ভেস্তে গেল। মানিকলাল পালিয়ে গেল, তার স্ত্রী তো ধরা পড়ে গেলেন। আপাত দৃষ্টিতে তাই মনে হয়,
কিন্তু নির্মল কুমারীও তার স্বামীর মতোই বুদ্ধিমতী ছিলেন। কোতোয়ালের সামনে জিজ্ঞাসাবাদের সময় তার আসল পরীক্ষা শুরু হয়। কি করলেন তিনি? তিনি নিজেকে যোধপুরী বেগমের একজন সাধারণ দাসী হিসেবে পরিচয় দেন, আর প্রমাণ হিসেবে তিনি একটা পাঞ্জা বা রাজকীয় শিলমোহর দেখান। একটা পাঞ্জা? এত ক্ষমতা? মুঘল সাম্রাজ্যের এর ক্ষমতা অপরিসীম। এটা ছিল সরাসরি রাজপরিবারের কর্তৃত্বের প্রতীক। একজন সাধারণ কোতোয়ালের পক্ষে রাজকীয় শিলমোহরকে অবিশ্বাস করা সম্ভব ছিল না। একদম। সে যদি এটা নিয়ে বেশি প্রশ্ন করত তাহলে তার নিজেরই বিপদ হতে পারত। নির্মল কুমারী মুঘল প্রশাসনের এই দুর্বলতাটাকেই কাজে লাগিয়েছিলেন। এটা তো অবিশ্বাস্য একটা চাল। বন্দী হতে গিয়ে উল্টে নিজেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নিলেন। ঠিক তাই। কোতোয়াল শুধু তাকে ছেড়েই দিল না, বরং তার অনুরোধে একজন প্রহরীকে দিয়ে তাকে রংমহল পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। রংমহল অর্থাৎ মুঘল হারেম। তার মানে শত্রু দুর্গের একেবারে গভীরে প্রবেশ করলেন তিনি। কিন্তু সেখানে গিয়ে তার উদ্দেশ্য কি ছিল? তার আসল উদ্দেশ্য ছিল আরও বড়। তিনি রংমহলে পৌঁছে যোধপুরী বেগমের সাথে দেখা করে সবটা খুলে বলেন। যোধপুরী বেগম তাকে সাহায্য করলেন? হ্যাঁ, তিনি রাজপুত হওয়ায় সাহায্য করতে রাজি হন। নির্মল কুমারীর মূল লক্ষ্য ছিল চঞ্চল কুমারীর লেখা আরেকটি চিঠি ঔরঙ্গজেবের প্রিয় উপপত্নী উদিপুরী বেগমের কাছে পৌঁছে দেওয়া। আরও একটা চিঠি। এবার উদিপুরী বেগমকে কেন? কারণ এটা ছিল মনস্তাত্ত্বিক যুদ্ধের একটা অংশ। চিঠিটাতে এমন কিছু লেখা ছিল যা উদিপুরীর মনে ঔরঙ্গজেবের বিরুদ্ধে সন্দেহ আর হিংসা তৈরি করবে। উদ্দেশ্য ছিল মুঘল অন্দরমহলে একটা বিবাদ সৃষ্টি করা। একদম। বাইরে থেকে সাম্রাজ্যকে আক্রমণ করার চেয়ে ভেতর থেকে তাকে দুর্বল করে দেওয়া অনেক বেশি কার্যকর। এরপর কি হল? তিনি কি সফল হয়েছিলেন? হ্যাঁ, যোধপুরী বেগমের সাহায্যে নির্মল কুমারী ঔরঙ্গজেবের কন্যা শাহজাদি জেব উন নিসা এবং উদিপুরীর মহলে পৌঁছান। সেখানে গিয়ে দেখেন তারা দুজনই মদে বিভোর। আচ্ছা। এই সুযোগে তিনি চিঠিটা উদিপুরীর হাতে তুলে দেন। কাজ শেষ করে তিনি পালানোর চেষ্টা করেন, কিন্তু একেবারে শেষ মুহূর্তে রংমহলের ফটকের কাছে কি হল? তিনি এক অপ্রত্যাশিত বাধার মুখে পড়েন। স্বয়ং সম্রাট ঔরঙ্গজেব তার পথ আটকান। সর্বনাশ! এবার তো আর পালানোর কোনো পথ নেই। বিলকুল। এরপর যা হয় তা তরোয়ারের যুদ্ধ নয়, বরং বুদ্ধি আর ব্যক্তিত্বের এক অসাধারণ লড়াই। ঔরঙ্গজেব নিশ্চয়ই তাকে ভয় দেখান। ভয় দেখান, অত্যাচার করে সত্যি কথা বের করার হুমকি দেন, এমনকি গোমাংস খাইয়ে ধর্ম নষ্ট করার ভয়ও দেখান। সেই যুগে একজন হিন্দু নারীর জন্য এর চেয়ে বড় অপমান আর কিছু হতে পারে না। নির্মল কুমারী কি ভয় পেয়ে সব বলে দিয়েছিলেন? এক বিন্দুও না। তিনি অটল ছিলেন। তিনি ঔরঙ্গজেবকে শান্তভাবে বলেন যে রাজপুত নারীরা জ্যান্ত আগুনে পুড়ে মরাকে ভয় পায় না, তারা সম্মান বাঁচাতে বিষ খেয়ে আত্মহুতি দেয়। বাহ! একজন সম্রাটের চোখে চোখ রেখে এমন কথা বলার সাহস! তিনি ঔরঙ্গজেবকে তার ভাই দারাশিকোর রাজপুত স্ত্রীর কথাও মনে করিয়ে দেন, যিনি অসম্মানের ভয়ে আত্মহুতি করেছিলেন। এটা ছিল ঔরঙ্গজেবের দুর্বল জায়গায় একটা সরাসরি আঘাত। ঔরঙ্গজেবের প্রতিক্রিয়া কি ছিল? ঔরঙ্গজেব স্তম্ভিত হয়ে যান। তার রাগ প্রশংসায় পরিণত হয়। তিনি বুঝতে পারেন যে এই নারীকে ভয় বা লোভ দেখিয়ে বশ করা যাবে না। একদম। তাই তিনি তাকে হত্যা না করে রংমহলে যোধপুরী বেগমের তত্ত্বাবধানে একজন বিশেষ অতিথি হিসেবে আটকে রাখার সিদ্ধান্ত নেন। তার মানে নির্মল কুমারী এখন মুঘল হারেমের ভেতরে একজন কৌশলগত বন্দী। একদিকে বিপদ, অন্যদিকে ক্ষমতার কেন্দ্রের খুব কাছে থাকার সুযোগ। ঠিক। কিন্তু গল্পের আর একটা দিকে তো শাহজাদি জেবুন্নেসার একটা ব্যক্তিগত কাহিনীও রয়েছে। হ্যাঁ, মুঘল সেনাপতি মোবারেকের সাথে, তাই না? হ্যাঁ, মোগল সেনাপতি মোবারকের প্রতি শাহজাদি জেবুন্নেসা উন্রক্ত ছিলেন। কিন্তু মোবারক দরিয়া নামের এক সাধারণ রমণীকে ভালোবেসে বিয়ে করেন এবং শাহজাদিকে প্রত্যাখ্যান করেন। একজন শাহজাদিকে প্রত্যাখ্যান করা, এ তো অনেক বড় সাহসের ব্যাপার। অবশ্যই। আর প্রত্যাখ্যাত হয়ে জেবুন্নেসার অহংবোধে প্রচণ্ড আঘাত লাগে। তার ভালোবাসা প্রতিশোধের আগুনে পরিণত হয়। তিনি মোবারককে শেষ করে দেওয়ার সুযোগ খুঁজতে থাকেন। আর সেই সুযোগটা তিনি পেয়ে যান নির্মল কুমারীর কাছ থেকেই। তিনি নির্মল কুমারীর কাছে রূপনগরের যুদ্ধের কাহিনী শোনেন, যেখানে মোবারক চঞ্চল কুমারীর সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে সম্মান দেখিয়েছিলেন। আর জেবুন্নেসা এই ঘটনাটা কি কাজে লাগালেন? ঠিক তাই। তিনি এই ঘটনাকে বিকৃত করে ঔরঙ্গজেবের কাছে এমনভাবে উপস্থাপন করেন যেন মোবারক রাজপুতদের প্রতি সহানুভূতিশীল এবং মুঘলদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। ঔরঙ্গজেবও সেটা বিশ্বাস করলেন। কন্যার কথায় তিনি সহজেই প্রভাবিত হন এবং মোবারকের মৃত্যুদণ্ড দেন।
সামান্য একটা ব্যক্তিগত আক্রোশ থেকে একজন সেনাপতির মৃত্যুদণ্ড? হ্যাঁ, ক্ষমতার অলিন্দে ব্যক্তিগত আবেগ কতটা ভয়ঙ্কর হতে পারে এটা তার একটা নিখুঁত উদাহরণ। দুটি বিষধর সাপের দংশনে মোবারকের মৃত্যু কার্যকর করা হয়। কিন্তু এরপর জেবুন্নিসার অনুশোচনা হয়, তাই না? হ্যাঁ, মোবারকের মৃত্যুর খবর শুনে তার মধ্যে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি বুঝতে পারেন যে তার অহংকার আর ঈর্ষা তার আসল অনুভূতিকে ঢেকে রেখেছিল। তিনি আসলে মোবারককে ভালোবাসতেন। কিন্তু তখন তো আর কিছুই করার নেই। জেবুন্নিসা তাই মনে করেননি। তিনি মরিয়া হয়ে এক ওঝাকে দিয়ে মোবারকের মৃতদেহ কবর থেকে তুলে তাকে বাঁচিয়ে তোলার চেষ্টা করেন। 1 মিনিট, এটা তো প্রায় অবিশ্বাস্য শোনাচ্ছে। মৃতদেহ কবর থেকে তুলে বাঁচিয়ে তোলার চেষ্টা। এখানেই গল্পটা একটা নাটকীয় মোড় নেয়। জেবুন্নিসার লোকেরা যখন কবরের কাছে পৌঁছায় তার আধেই অন্য কেউ সে মৃতদেহ নিয়ে গেছে। কে? মানিকলাল। তিনি দিল্লি ছাড়ার সময় ওই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি কিছু লোককে দেখে সন্দেহবশত সেখানে যান এবং দেখেন যে তারা মোবারকের দেহ তুলে নিয়ে যাচ্ছে। তিনি তাদের হাত থেকে মৃতদেহটা কেড়ে নেন। মানিকলাল মৃতদেহ দিয়ে কি করবেন? মানিকলাল শুধু একজন যোদ্ধা বা দূত ছিলেন না, তিনি আয়ুর্বেদ শাস্ত্রেও পারদর্শী ছিলেন, বিশেষ করে সর্পদংশনের চিকিৎসায়। তাহলে কি? হ্যাঁ, উপন্যাসের বর্ণনা অনুযায়ী তিনি জঙ্গলে গিয়ে এক আশ্চর্য ঔষধি প্রয়োগ করে মোবারককে পুনর্জীবিত করেন। সাপের বিষে মৃত একজন সেনাপতিকে বাঁচিয়ে তোলা হলো। এটা কি আদৌ সম্ভব নাকি গল্পের কোনো অতিরঞ্জন? অবশ্যই, এটা একটা সাহিত্যিক অতিরঞ্জন। বঙ্কিমচন্দ্র এখানে একটা নাটকীয় উপাদান ব্যবহার করেছেন একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য। কি সেটা? এখানে আক্ষরিক অর্থে পুনর্জীবিত করার চেয়ে প্রতীকী অর্থটা বেশি গুরুত্বপূর্ণ। যে মোবারক মুঘলদের অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি ছিল, সে এখন রাজপুতদের হাতে নতুন জীবন পেল। অর্থাৎ মুঘলদের সবচেয়ে বড় শক্তি তাদের হাত ছাড়া হয়ে শত্রুপক্ষের সম্পদে পরিণত হল। একটা সম্পূর্ণ ক্ষমতার পালাবদল। আর ওদিকে জেবুন্নিসার কি হলো? তার পাঠানো লোকেরা কবর খালি দেখে ফিরে আসে। জেবুন্নিসা দুঃখে আর অনুশোচনায় প্রায় পাগল হয়ে যান। ঠিক সেই সময় মোবারকের বিধবা স্ত্রী দরিয়া সেখানে উপস্থিত হয় এবং শারজাদিকে আক্রমণ করার চেষ্টা করে। শেষ পর্যন্ত সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একটা ব্যক্তিগত প্রতিশোধ কিভাবে এতগুলো জীবনকে ধ্বংস করে দিল? একদম। তাহলে পুরো ঘটনাটা শেষে কোথায় এসে দাঁড়ালো? ফলাফলটা বেশ চমকপ্রদ। মানিকলালের দূত 100% সফল। তিনি শুধু চিঠি পৌঁছে দিয়েই ক্ষান্ত হননি, ঔরঙ্গজেবের ক্রোধ থেকে বেঁচে ফিরেছেন এবং অপ্রত্যাশিতভাবে মুঘলদের সেরা সেনাপতিদের একজনকে নিজের পক্ষে পেয়েছেন। আর নির্মল কুমারী, তিনি তো রংমহলে বন্দী। হ্যাঁ, কিন্তু তিনি সাধারণ বন্দী নন। তিনি ঔরঙ্গজেবের সম্মান আদায় করে নিয়েছেন। তিনি এখন শত্রুর অন্দরমহলে এমন এক জায়গায় আছেন যেখান থেকে মুঘলদের ভেতরের খবর পাওয়া এবং সেখানে অস্থিরতা তৈরি করা সম্ভব। তিনি বাইরে থেকে শত্রু নন, বরং ভেতর থেকে এক অপ্রত্যাশিত শক্তি। ঠিক। আর জেবুন্নিসার ব্যক্তিগত প্রতিশোধের ফলে মুঘল শিবির তাদের বিশ্বস্ত সেনাপতিকে হারালো, যা তাদের সামরিক শক্তিকে নিঃসন্দেহে দুর্বল করে দিল। এই সমস্ত ঘটনাপ্রবাহ মিলিয়ে দেখলে বোঝা যায় কিভাবে মাত্র দুজন মানুষের, মানিকলাল আর নির্মল কুমারীর বুদ্ধি আর সাহস একটা বিশাল সাম্রাজ্যের ভেতরে ফাটল ধরিয়ে দিল। তারা কোনো বড় সেনাবাহিনী নিয়ে আক্রমণ করেনি, বরং সাম্রাজ্যের ভেতরের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়েছে। এখান থেকে ভাবনার একটা বিষয় উঠে আসে। ক্ষমতার কেন্দ্রে থাকা মানুষদের ব্যক্তিগত আবেগ, দুর্বলতা আর প্রতিশোধ স্পৃহা কিভাবে ইতিহাসের গতিপথকে অপ্রত্যাশিতভাবে বদলে দিতে পারে। একদম। জেবুন্নেসার একটা ভুল সিদ্ধান্ত মুঘলদের জন্য যে ক্ষতিটা করল, তা হয়তো 10টা যুদ্ধেও হতো না। আর এটাই এই উপন্যাসের মূল শিক্ষা হতে পারে। ক্ষমতা শুধু সেনাবাহিনী বা দুর্গ দিয়ে তৈরি হয় না। ক্ষমতা টিকে থাকে বিশ্বাস, শৃঙ্খলা আর মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের ওপর। আর যখন সেই ভেতরের কাঠামো ব্যক্তিগত কারণে নড়বড়ে হয়ে যায়, তখন বাইরের কোনো বড় আঘাতের প্রয়োজন হয় না। সাম্রাজ্য নিজের ভারেই ভেঙে পড়ার দিকে এগিয়ে যায়। মানিকলাল আর নির্মল কুমারী শুধু সেই পতনকে ত্বরান্বিত করার জন্য কিছু অনুঘটকের কাজ করেছিলেন মাত্র।